নমস্কার সবাইকে, দোলের শুভেচ্ছা। আজকে আমি দাঁড়িয়ে আছি এমন একজন মানুষের সাথে, যে মানুষের কর্মকাণ্ডকে যদি আমরা লক্ষ্য করি, নাটক অন্তপ্রাণ। মহিষাদল এমন একটা জায়গা, যে জায়গার সাথে জড়িয়ে রয়েছে পরতে পরতে ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক মহিষাদল রাজবাড়ি। এই রাজবাড়ির সামনে আমরা যাকে বলি নাটকের রাজা, এটা মহিষাদলের মানুষ ভালোবেসে তাকে বলেন নাটকের রাজা। তার কারণ তিনি নাটক নিয়ে ভালোবাসেন, তার নাটক নিয়ে চর্চা নিরন্তর। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে শুরু হবে মহিষাদলে আন্তর্জাতিক নাট্যোৎসব। ভারতের সেরা নাট্যদলগুলি এখানে আসছে এবং এর সাথে সাথে বাংলাদেশের নাট্যদলও আসছে। আপনারা আসবেন, কথা বলে নেব। সুরজিৎ বাবু, মহিষাদল মানেই একটা ইতিহাস, সংস্কৃতি এর জাগ্রত পীঠস্থান। সেখানে দাঁড়িয়ে আপনি যে নাটকের চর্চাকে একটা বড় জায়গায় পৌঁছে দিয়েছেন, কি বলবেন? বড় জায়গা কিনা জানি না, কিন্তু আমাদের মহিষাদলের এবং আমাদের জেলার যে নাট্যচর্চা সেটা অতি প্রাচীন। সেই প্রাচীন ধারার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা সারা বছর ধরে নাটকের কাজ করে থাকি। যেটা হচ্ছে আমরা স্কুলে স্কুলে গিয়ে ছোট ছোট বাচ্চাদের তারা যাতে থিয়েটারের প্রতি আকৃষ্ট হয়, তারা যাতে অন্য কোনো খারাপ দিকে না গিয়ে থিয়েটারের চেতনা বাড়ে, কল্পনা শক্তি বাড়ে, আবেগ বাড়ে, সেইটার যাতে বিস্তার হয়, তার জন্য আমরা স্কুলে স্কুলে গিয়ে নাটকের কর্মশালা করি, আন্তঃবিদ্যালয়ে নাট্য প্রতিযোগিতা করি। সারা বছর ধরে নাটকের নিরন্তর চর্চা এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে আমাদের নিজস্ব যে নাট্য প্রযোজনা তার মঞ্চায়ন হয়। এই ধারার সঙ্গে সঙ্গতি রেখেই 23শে মার্চ থেকেই আন্তর্জাতিক নাট্যোৎসবের আসর বসতে চলছে মহিষাদলে, যেখানে বিহার, কেরালা, ছত্তিশগড়, উড়িষ্যা এবং বাংলাদেশের নাট্যদল, কলকাতার বিখ্যাত নাট্যদলগুলি অংশ নেবে। এই যে নাটকের একটা আন্তর্জাতিক নাট্য উৎসব আয়োজন করা, এটা তো করতে গেলে বিরাট একটা কর্মযজ্ঞের। এই কর্মযজ্ঞের সলতে পাকানো কবে থেকে শুরু? এক বছর, এবছরের উৎসব শেষ হওয়ার পর থেকেই পরের বছরের উৎসবের পরিকল্পনা আস্তে আস্তে করে শুরু হতে পারে। এইবারে যে নাট্য দলগুলো আসছে, তার মধ্যে আমাদের নজর কার দিকে থাকে? সব দলই সেরা, বাছাই করা নাটক নিয়ে সেরা নাটক। তো তার মধ্যে এক একটা নাটকের ডিজাইন এক এক রকম আছে। বাংলাদেশের রাজা হিমাদ্রি আওধিপায়স অবলম্বনে, আবার আমরা কেরলের মূকাভিনয় দেখতে পারবো। আবার তার সঙ্গে সঙ্গে কলকাতার প্রখ্যাত নাট্যদল পাইকপাড়া ইন্দ্ররঙ্গ, তারা মঞ্চস্থ করবেন একদিন আলাদিন, যে নাটকের নির্দেশনা আর অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক। একদিন আলাদিন অর্থাৎ নাটকের বিষয়বস্তু এরকম, যদি আমি আলাদিনের আশ্চর্য প্রদীপটা হাতে পেয়ে যাই, একদিনের জন্য আমি কি করতে পারি। সেখানে কাঞ্চন মল্লিক একদিন হঠাৎ করে রাজা হতে চাইছে, হঠাৎ করে সে প্রজা হতে চাইছে, হয়ে দেখতে চাইছে আশেপাশের সঙ্গের মানুষগুলো তাকে কি নজরে দেখে, কি দৃষ্টিতে দেখে। সে বুঝতে পারে যে আসলে সবাই যারা আশেপাশে আছে সবাই একটা মুখোশ পরে আছে। এটা হচ্ছে একদিন আলাদিনের বিষয়বস্তু। একই সঙ্গে বিশ্ব নাট্য দিবস উদযাপিত হবে 27শে মার্চ, সেখানে জেলা নাট্যদলগুলিও অংশ নেবে এবং আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 25 এবং 26শে মার্চ, যেখানে জেলার বিদ্যালয়গুলি অংশ নেবে। কিন্তু একটা জিনিস আপনার কাছে জানতে চাই, আলাদিনের আশ্চর্য প্রদীপ যদি নাট্যকার এবং শিল্পকৃতির নির্দেশক সুরজিৎ সিংয়ের হাতে থাকে, তাহলে তুমি কি চাইবে? সেটা একটু কঠিন প্রশ্ন, মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই। যেহেতু থিয়েটার নিয়েই বাঁচি, থিয়েটারটাই জীবন, চাইবো যে আমাদের আরও 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 ভালো থিয়েটার যাতে করতে পারি, আরও প্রচুর মানুষের কাছে যাতে পৌঁছতে পারি। সুরজিৎ বাবু, এই মহিষাদলের একটা ইতিহাস আছে। মহিষাদলের সংস্কৃতি যে জগৎ, সেই জগতে দিকপাল মানুষেরা এসেছেন এখানে, বিশেষ করে এই রাজবাড়িকে কেন্দ্র করে। যেখানে আমাদের পেছনে এই যে রাজবাড়ি, এই রাজবাড়িতে এমন অনেক দিকপাল মানুষ এসেছেন যারা তাদের শিল্পকর্মে আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মহিষাদলকে ধন্যই করেছেন কার্যত। সেক্ষেত্রে আজও কিন্তু মহিষাদলে সেই ধরনের থিয়েটার চর্চার পরিবেশ তৈরি হয়নি। এই সংগ্রামটাকে কীভাবে দেখবেন? হ্যাঁ, পরিবেশ পরিকাঠামোগত সমস্যা এটা তো আছেই, অঞ্চলভেদে আছে, বিভিন্ন অঞ্চলে তার মতন করে সমস্যা। কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে উঠেই আমাদের জেলার প্রায় 20-25টা দল এক নাগাড়ে নিরন্তর চর্চা চালিয়ে যাচ্ছে। এই পথ চলতে চলতেই যেমন নিজেকে রাস্তা খুঁজে নিতে হয়, রাস্তা করে নিতে হয়। আমার মনে হয় যে আমরা যারা থিয়েটার করছি, আমাদের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা বোধহয় আমরা নিজেরাই একজোট হয়ে খুঁজে নিতে পারবো। থিয়েটার কর্মীকে
নানা সময়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। এমনি সচরাচর যে মানুষ রোজগার করেন, উচ্চ আয়ের উচ্চ পেশার মানুষ, তাদের চেয়ে আপনাদের সংগ্রামটা একটু আলাদাই। কীভাবে দেখবেন একে? একটা ভালো চাকরি জুটিয়ে তো দিব্যি জীবন কাটাতে পারতেন, কেন বেছে নিলেন থিয়েটারের মতন অনন্ত পরিশ্রমের কাজ? না, প্রথমত জীবনে কোনোদিন চাকরির পরীক্ষার ফর্মও ফিল আপ করিনি আর পরীক্ষায় বসিও নি, কারণ একদম ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে চাকরি নয় থিয়েটারটা করবা। থিয়েটারে এতটাই সময় দিতে হয় যে একই সঙ্গে চাকরি আর থিয়েটার দুটো করা সম্ভব না। আর জীবন সংগ্রাম প্রত্যেকটা মানুষের আছে, তেমনি প্রত্যেকটা শিল্পীরও আছে, আমাদেরও আছে। আমাদের যেহেতু খুব কম মানুষ থিয়েটারের সঙ্গে যুক্ত থাকেন, তাই আমাদের লড়াইটা একটু বেশি কঠিন। তো ভালোবাসারটা নেই, সেটাকে আর লড়াই বলে মনে হয় না, সেটা ভালো, ওই লড়াইটা আসলে ভালোবাসাই হয়ে যায়। সুরজিৎবাবু, থিয়েটার নিয়ে নানা ধরনের লেখালেখির ক্ষেত্রে গিয়ে আমি খোঁজ নিয়ে দেখেছি, যারা থিয়েটার শিল্পী, নাট্যকর্মী, যাত্রা শিল্পী, তারা যখন মঞ্চে থাকেন, মঞ্চের যে উন্মাদনা, মানুষের যে ভালোবাসা, যে আবেগ তাদেরকে আবেগ তাড়িত করে, কিন্তু মঞ্চ থেকে ফিরে আসার পর, অবসর নেওয়ার পর সেই মানুষটির জীবনে নেমে আসে নিকষকাল অন্ধকার। এটা কখনো আপনি ভেবেছেন থিয়েটার কর্মীকে রিটায়ার করে? প্রকৃত থিয়েটার কর্মী রিটায়ার করে কিনা জানি না, কিন্তু রিটায়ার ঠিক নয়, হয়তো মঞ্চে তিনি অভিনয় করতে পারলেন না, কিন্তু মঞ্চের বাইরেও প্রচুর কাজ থাকে, যেটা হচ্ছে সেটের কাজ, আলোর কাজ, প্রোডাকশন কন্ট্রোলের কাজ, ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজ থাকে, যে কাজগুলো তিনি করতে পারেন। তার অবসর বলে কিছু হয় বলে আমার মনে হয় না। আজকে হয়তো এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করার পরিসর নয়, তবু আপনাকে জানতে চাই যে বাংলা থিয়েটারে আজকে যে তরুণ প্রজন্ম, সেলফিতে আক্রান্ত যে বা স্মার্টফোনে আক্রান্ত যে তরুণ প্রজন্ম বা ছেলেমেয়েরা, তারা কি থিয়েটারে আসছে? আসছে তো বটেই, কারণ আমরা স্কুলে স্কুলে গিয়ে যখন আমরা সারা বছর ধরে নাটকের প্রশিক্ষণ দিচ্ছি, তো সেখানে সংখ্যা ক্রমশ বাড়ছে, বই কমছে না। এবং একটা দিন ক্লাস অফ থাকলে স্যার কেন আগের দিন ক্লাস হয়নি, এই যে বাচ্চাদের চিৎকার, এখানে মনে হয় এখানে তাদের একটা থিয়েটারের প্রতি আগ্রহ আছে। কিছুদিন আগেই তমলুকে একটা আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা হয়েছে, যেখানে জেলার 21টা স্কুল ইন্টু হচ্ছে ধরুন 30টা বাচ্চা বা ছাত্রছাত্রী, তারা কিন্তু পার্টিসিপেট করেছে। এটা খুবই আশার কথা যে স্কুলগুলো এখন থিয়েটার নিয়ে ভাবছে, যার ফলে আমাদের বোধহয় থিয়েটারের ভালো দিকেই যাচ্ছে আমাদের জেলার থিয়েটার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সত্যি কথা বলতে কি, যে নাট্য উৎসব শুরু হবে তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা আজকে এই ভিডিওটি ধারণ করলাম ঐতিহাসিক মহিষাদল রাজবাড়ি প্রাঙ্গণ থেকে, যেখানে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক কামান রয়েছে। এই কামানটি হয়তো একসময় গর্জে উঠেছিল, এর একটা সারবত্তা ছিল, কিন্তু আজকে মুখ বধির ইতিহাস পড়ে রয়েছে। তেমনি যারা থিয়েটার শিল্পী, যারা নাট্যকর্মী, তারা যে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন, সেই সংগ্রাম সঠিক পথ পাবে, সঠিক দিশা পাবে যদি আপনারা আসেন, নাটক দেখেন এবং শিল্পীদের কদর করেন। আসুন, মহিষাদলের আন্তর্জাতিক নাট্যোৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার সুরজিৎ বাবু। আমি ধন্যবাদ জানাচ্ছি আরিফ ইকবাল খান, আনন্দবাজারের বিশিষ্ট সাংবাদিক। তিনি থিয়েটারকে এতটা গুরুত্ব দিয়েছেন, থিয়েটারের কথা ভাবছেন, তিনিও আমাদের থিয়েটারের সহযোগী। আর দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা সবাই অনুগ্রহ করে 23 তারিখ থেকে 27 তারিখ মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে আসুন। প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদের নাটক দেখুন। অনেক কষ্ট করে আমাদেরকে প্রচুর অর্থ সংকটের মধ্য দিয়ে একটা এই উৎসবের আয়োজন করতে হয়। আপনারা এলে আমাদের সমস্ত আয়োজন সম্পূর্ণ হবে, আপনারা না এলে আমাদের সমস্ত আয়োজন ব্যর্থ। তাই আবারও অনুরোধ, দর্শকরা আপনারা সবাই 23 তারিখ থেকে 27 তারিখ কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে আসুন। অবশ্যই আসুন, দেখুন, সঙ্গে থাকুন শিল্পকৃতির সাথে, নাটকের সাথে। নাটক মানে জীবন, জীবনের কবিতা। নাটক জীবনের কবিতা বলে, সেই কবিতাই ফুটিয়ে তোলেন সুরজিৎ বাবুর মতো মানুষেরা, যারা স্বেচ্ছায় গ্রহণ করেছেন নাটকের মতন এক মহান ব্রত, যেখানে জীবন এবং সংগ্রাম ওতপ্রোতভাবে জড়িয়ে। সাধু, ভালো থাকবেন। দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন, শিল্পকৃতির সঙ্গে থাকবেন। নমস্কার। বসন্ত উৎসবের শুভেচ্ছা, হোলির শুভেচ্ছা।